ওকে, আমাকে একজন সাউন্ড, স্লাইডস এবং পয়েন্টার এটা একটু কনফার্ম করো, ঠিক আছে কিনা? জি স্যার। হ্যাঁ, আমাকে ঠিক মতো শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তো আমরা আজকে থিওরিগুলো শেষ করব। একটু হয়তো দ্রুত যেতে হতে পারে, তারপর আমি কিছু আসলে এই স্লাইডটা তোমরা দেখো, এখানে কিছু লিংক দেওয়া আছে ইউটিউবের। হ্যাঁ, এখানে আমরা প্রথম আজকে যে টপিকসটা শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছে কেভিটেশন ইন পাম্প। এটা একটা অনেক প্র্যাকটিক্যাল প্রবলেম, যেটা আনডিজায়ার্ড, এটা আমরা কখনো চাই না। উই অলওয়েজ ট্রাই টু অ্যাভয়েড দিস ফেনোমেনন। ওকে, কারণ এটা সবসময় প্রবলেমেটিক ইন টার্মস অফ ড্যামেজিং দ্য পাম্প অ্যান্ড অপারেশনাল কস্ট, সেটাও বৃদ্ধি করবে। তো আমরা ভিডিওগুলো একটু পরে দেখবো, অন্যান্যগুলো শেষ করে নেই। তো আমরা আসলে কেভিটেশন ইন পাম্প এটা কি, এটা একটু বোঝার চেষ্টা করি প্রথমে। তো আমি এখানে একটা ছোট্ট একটা ডায়াগ্রাম দেখিয়েছি। এখানে দেখো, দিস ইজ পাম্প, এখানে হচ্ছে পাম্প, আর এটা হচ্ছে রিজার্ভিয়র। এখান থেকে ফ্লুইডকে তুমি পাম্প করে স্ট্রেনারটা এখানেও থাকবে, এখানেও থাকবে। স্ট্রেনার মেইন কাজ হচ্ছে টু এলিমিনেট দ্য ফরেন ম্যাটেরিয়াল। ওকে, আচ্ছা, কারণ ফরেন ডাস্ট বা ম্যাটেরিয়াল যেগুলো থাকবে সেগুলো হচ্ছে ইরোশন, কারণ এখানে তো রোটেটিং হাই স্পিডে তোমার ইম্পেলার রোটেট করবে। হ্যাঁ, এটার সাথে যদি কোনো সলিড চলে যায়, ওখানে ইরোশন, অর্থাৎ এটা মেকানিক্যালি ড্যামেজড হয়ে যাবে। হ্যাঁ, তো এই কারণে আমরা চাচ্ছি এখানে থেকে কিছু, যাতে এই স্ট্রেনার হচ্ছে ফিল্টারের মতো, তো এখানে যাতে ফরেন ম্যাটেরিয়াল গুলো আটকা পড়ে যায়। আচ্ছা, তাহলে কেভিটেশনটা কি? কেভিটেশনটা হচ্ছে নানা কারণে এই যে পাম্প, এটা তো পাম্পের সাকশন, তাই না? আমি অ্যারো দিয়ে যেটা দেখিয়েছি, এটা হচ্ছে পাম্পের সাকশন, এটা হচ্ছে ডিসচার্জ। তো কোনো কারণে যদি এখানে প্রেসার কমে যায়, ওকে, এগেন কোনো কারণে যদি এখানে প্রেসার কমে যায় এবং কমে 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 গিয়ে এই লিকুইডের এই টেম্পারেচারের করেসপন্ডিং যে ভেপর প্রেসারের যে অ্যাক্সিড প্রেসারটা তোমার নিচে নেমে যায়, তাহলে লিকুইডের ভ্যাপোরাইজেশন হবে। সেই এই যে তুমি ইয়েলো গুলো দেখতে পাচ্ছ, এগুলাকে আমি ইন্ডিকেট করছি হচ্ছে লিকুইড। সো এখানে প্রেসার কমে যাওয়াতে সিস্টেম প্রেসার, এই ফ্লুইডের যে প্রেসারের অধীনে থাকবে, এই সাকশন পয়েন্টের যে প্রেসারটা অ্যাক্টিভ প্রেসার, তাহলে এই ফ্লুইড মলিকুলস গুলো, লিকুইড মলিকুলস গুলো এসকেপ করবে ইন দ্য ফর্ম অফ ভ্যাপর, অর্থাৎ ওখানে বাবল তৈরি হবে বা ব্যাফর তৈরি হবে। ওকে, এই যে এখানে আমি ব্লু গুলো দেখাচ্ছি, সেগুলো হচ্ছে এই লিকুইড থেকে যে তোমার ভ্যাপোরাইজেশনের মাধ্যমে যে বাবল গুলো তৈরি হলো সেগুলো। ওকে, সো মেইন কজ ফর দিস ভ্যাপোরাইজেশন ইজ রিডাকশন ইন প্রেসার। এখানে সিস্টেম প্রেসার, যা ফ্লুইড প্রেসারটা সবসময় ফ্লুইডকে লিকুইড হিসেবে রাখার জন্য চেষ্টা করে মলিকুলস গুলোকে। এখন আর থার্মোডাইনামিক যে টেম্পারেচারটা আছে এখানে, ওই টেম্পারেচারটা সবসময় চেষ্টা করে মলিকুলস গুলাকে এসকেপ করার জন্য, তাই না? আমরা ভ্যাপোরাইজেশনের যে ডেফিনেশন ওগুলো আমরা জানি। এই কারণে সিস্টেম প্রেসার যদি একটা নির্দিষ্ট লিমিটের নিচে নেমে যায়, ওখানে কি হয়, ভ্যাপোরাইজেশন হয়ে যায়। সো এখানে যখন এখানে প্রবেশ করবে, এখানে লিকুইড এবং গ্যাস ভ্যাপর দুটোই থাকবে। সো এখানে দেখো, এখানে কিন্তু ইম্পেলার ঘুরতে থাকবে। ইম্পেলার যখন ঘুরবে এই ভ্যাপর গুলো কিন্তু বাবলস গুলো আবার তোমার কোলাপস করে ভেঙে যাবে। সো বাবল তৈরি হচ্ছে, এখানে যাচ্ছে, আবার কিছু বাবল এখান দিয়ে বের হয়ে যাবে, আবার বাবল গুলো কি করবে, ভেঙে যাবে। তো এই যে ফরমেশন এবং ব্রেকেজ, এর মাধ্যমে এখানে একটা শক ওয়েভ তৈরি হয়, শক ওয়েভ। হ্যাঁ, সো এবং এই বাবলগুলো, বাবলগুলো হ্যামার মানে আঘাত করবে, ফিজিক্যালি মেকানিক্যালি ইম্পেলার বা কেজিং এর মধ্যে আঘাত করে, আবার এইগুলো আঘাত করে ড্যামেজড হয়ে যায়। এই যে ফেনোমেননটা ঘটতেছে, এটাকে বলা হয় কেভিটেশন। হ্যাঁ, তাহলে কেভিটেশন মিন্স কোনো বিভিন্ন কারণে, অনেকগুলো কারণ আছে, সেই কারণগুলোর মাধ্যমে সাকশন সাইডে প্রেসার কমে যাওয়ার পরবর্তীতে বা ফলশ্রুতিতে এখানে বাবল তৈরি হয়, যে বাবলগুলো ইম্পেলারের ওখানে গিয়ে হিট করবে এবং ভেঙে যাবে, ভেঙে গিয়ে ওখানে মেকানিক্যাল শক বা ওয়েভ শক তৈরি করে, শক ওয়েভ তৈরি করবে।
এটা ভেরি প্রবলেমেটিক, হার্মফুল। এটা এই কারণে আনডিজায়ার্ড, আমরা সবসময় চাবো এটা যাতে না হয়। হ্যাঁ, তাহলে এই ঘটনাটাকে আসলে কেভিটেশন বলে। এখানে অনেক কিছু আমরা আজকে পড়বো, আমি প্রাথমিকভাবে এটাকে কেভিটেশন বললাম। তাহলে এটার ডিরেক্ট ইম্প্যাক্ট গুলো হচ্ছে কজেস মেকানিক্যাল লসেস ইন দা, এটা কি দেখাচ্ছি, কেজিং, মোস্টলি ইন ইম্পেলার। ওকে, দেখো এখানে নানা ধরনের ড্যামেজ তৈরি হয়েছে কিন্তু হ্যামারিং, কারণ এই এক একটা বাবল হ্যামারের মতো এখানে হিট করবে। ওকে, হ্যামারের মতো এখানে হিট করে করে মেকানিক্যাল ড্যামেজ তৈরি করবে। ওকে, তো আমরা দেখো এখানে আমি আরেকটু ইলাবোরেটলি এগুলো সব এখানে ইনক্লুড করেছি, এগুলো তোমরা পড়বা। তবে আমি ইতিমধ্যে যেগুলো বললাম সেটা হচ্ছে ক্যাপিটেশন ক্যান হ্যাভ এ সিরিয়াস নেগেটিভ ইম্প্যাক্ট অন পাম্প অপারেশন এন্ড লাইফ স্প্যান। পাম্পের লাইফ স্প্যান, একটা পাম্প 10 বছর বা 5 বছর কাজ করার কথা, এটা কমে যাবে। পাম্পের অপারেশন, পাম্প যে রেটে ডিসচার্জ দেওয়ার কথা সেটা কমে যাবে। সো পাম্পের মধ্যে ওখানে নয়েজ তৈরি হবে, ভাইব্রেশন তৈরি হবে। হ্যাঁ, সো এগুলো হচ্ছে আনডিজায়ার্ড ফেনোমেনা, এগুলো ভেরি প্রবলেমেটিক ফর এ সাউন্ড অপারেশন, ইফিশিয়েন্ট অপারেশনের জন্য। আচ্ছা, ক্যাভিটেশন অকার্স হোয়েন লিকুইড ইন পাম্প টার্নস ইনটু ভেপর, লিকুইডটা ভেপরে পরিণত হয়ে যায় এট লো প্রেসার। ওকে, অর্থাৎ কোনো না কোনো মাধ্যমে সাকশন সাইডের প্রেসার গুলো কমে যাবে, তার পরবর্তীতে লিকুইড গুলো পার্শিয়ালি ভেপরে পরিণত হয়ে যাবে, এবং ভিতরে পাম্পের ভিতরে আই দিয়ে ইম্পেলার ওখানে যেটা যাবে তখন এটা কিন্তু মিক্স অফ লিকুইড এবং ভেপর থাকে। ভেপর গুলো আবার কোলাপস করে ভাঙে যাবে, ওখানে শক তৈরি করবে। ওকে, দিস ইজ ভেরি ডেঞ্জারাস। আচ্ছা, তো এখন দেখো, when cavitation take place, bubble are created at low pressure as the liquid passes through the suction side of the impeller to the delivery side. Okay, bubbles implode, bubbles গুলো সব ভেঙে যাবে, আঘাত করবে। This creates shock wave that hits the impeller and creates pump vibration and mechanical damage. পাম্পটা ভাইব্রেট করবে, ভাইব্রেট করলে তার এফিসিয়েন্সি কমে যাবে এবং মেকানিক্যাল ড্যামেজ তৈরি করবে, পসিবলি লিডিং টু কমপ্লিট ফেলিয়ার অফ পাম্প এট সাম স্টেজ। কিছু সময় পর, কিছু পিরিয়ড পর, কিছু কাল পর পাম্পটা ফুললি ফেল করবে টু অপারেট। ওকে, এই হচ্ছে ক্যাভিটেশনের কনসিকুয়েন্সেস। ওকে, তো এখন আমি কিছু পিকচার দেখাচ্ছি তোমাদেরকে, হাই রেজলিউশন পিকচার, যেখানে আমরা স্পষ্টভাবে দেখতে পাবো কিভাবে ক্যাভিটেশন মেকানিক্যাল ড্যামেজ তৈরি করছে। হ্যাঁ, ক্যাভিটেশন কজেস পাম্প পারফরমেন্স ডিটোরিয়েশন, পাম্প পারফরমেন্স ডিটোরিয়েট করবে। হ্যাঁ, যেই হারে ডিসচার্জ একটা ফুল লিকুইড যেই হেডে ডেলিভারি দেওয়ার কথা, ডিসচার্জ এবং ডেভেলপ হেড দুটাই এফেক্টেড হবে। ওকে, মেকানিক্যাল ড্যামেজ হবে, নয়েজ তৈরি হবে, ভাইব্রেশন হবে, which can ultimately lead to the pump failure. Vibration is a common symptom and sound, noise এবং ভাইব্রেশন, এই দুটো জিনিস দিয়ে আমরা বুঝতে পারি একটা পাম্পের ইনসাইডে বা পাম্পের সাকশনে ক্যাভিটেশন হচ্ছে কিনা। And many times the first sign is of an issue. Okay, the vibration cause pump problems for many pump components. এর মধ্যে যে ইন্টারনালস গুলো আছে পাম্পের ভিতরে তার জন্য প্রবলেম তৈরি করবে, ইনক্লুডিং দ্য শেফট বিয়ারিং সিলস। ওকে, নানামুখী মেকানিক্যাল ফেলিওর তৈরি করবে নানা কম্পোনেন্টের মধ্যে। তাহলে আমরা এই যে দেখো, এটা একটা ভেন কিন্তু, হ্যাঁ, ওই আইয়ের মধ্যে দিয়ে লিকুইড প্রবেশ করে ভেনের মধ্যে দিয়ে প্রবেশ করবে, তাই না? ওই যে ভেনের মধ্যে দেখো কমপ্লিট হোল তৈরি হয়ে গেছে কিন্তু। তো এখানে দিয়ে যে লিকেজ হবে, এখান দিয়ে পাসেজ হবে লিকুইডের, সো হেড ডেভেলপমেন্ট হবে না। এই যে দেখো ইম্পেলারের মধ্যে কি ধরনের ড্যামেজ তৈরি হয়েছে। ওকে, সো এগুলো হচ্ছে তোমার ক্যাভিটেশনের ফলাফল। সো এই কারণে আমরা ক্যাভিটেশন সবসময়কে আমরা চাবো কখনোই যাতে না হয়। আচ্ছা, হাউ টু অ্যাভয়েড ক্যাভিটেশন, ভেরি ইম্পর্টেন্ট থিং। হ্যাঁ, সো এখানে হচ্ছে একটা জিনিস সব সময় মনে রাখতে হবে, এখানে অনেক কিছু তো তোমরা পড়বা, আমি খুব সহজে সংক্ষিপ্ত বিষয়টা বলে দিচ্ছি। যদি পাম্পের মেকানিক্যাল ডিজাইন সে কনফিগারেশন সেম থাকে, কনফিগারেশনের সমস্যা না, সেম। ওকে, এটা কোনো একটা জিনিস ডিজাইন হয়ে গেলে তো আর কনফিগারেশনে চেঞ্জ হচ্ছে না, এবং লিকুইডের প্রপার্টিস ফিক্সড অর্থাৎ টেম্পারেচারও ফিক্সড। তুমি একটা পাম্পকে ডিজাইন করেছো যেই টেম্পারেচারে অপারেট করার জন্য, এখন পাম্পটা যদি সেই লিকুইডের জন্য একটা
বেশি টেম্পারেচার অপারেট করে, হ্যাঁ, বা কম প্রেশার অপারেট করে, তাহলে কিন্তু ওখানে ভ্যাপার ফরমেশন হবে, বাবল ফরমেশন হবে, কেভিটেশন হবে। আমি ধরে নিচ্ছি পাম্পের কনফিগারেশন সেম, অ্যাট দ্য সেম টাইম লিকুইড যেই কন্ডিশনে থাকার কথা ছিল সেটাও সেম। এটা যদি তুমি কনস্ট্যান্ট রাখতে পারো, তাহলে আমি কিভাবে এই ক্যাভিটেশনকে অ্যাভয়েড করব? সো খুব সুন্দর করে ডিজাইন প্রসেসের মধ্যে দিয়ে এটাকে আমরা অ্যাভয়েড করতে পারি। কিভাবে? দ্য কি ইজ টু আন্ডারস্ট্যান্ড নেট। আমি এমনভাবে ডিজাইন করব যাতে কোনোভাবেই আমি সাকশন সাইড এমনভাবে ডিজাইন করব যাতে কোনোভাবেই সাকশনের মধ্যে একটা সাফিসিয়েন্ট প্রেশার হেড থাকে, একটা সাফিসিয়েন্ট প্রেশার পজিটিভ হেড সাকশন থাকে। এটাকে বলা হয় নেট পজিটিভ সাকশন হেড। নেট পজিটিভ সাকশন হেড অর্থাৎ সাকশন সাইডের সাকশনের প্রেশারটা সাফিসিয়েন্ট থাকবে টু প্রিভেন্ট দ্য ভ্যাপোরাইজেশন অফ দ্য লিকুইড। ওকে, তো এই যে একটা নেট পজিটিভ সাকশন হেড, এটাকে তুমি যদি মেনটেন করতে পারো কারেক্টলি, তাহলে আমরা উই ক্যান মোস্টলি এলিমিনেট ক্যাভিটেশন। ওকে, তাহলে নেট পজিটিভ সাকশন হেড এই বিষয়টা কি, এই বিষয়টা আমরা আরেকটু দেখে নিচ্ছি। নেট মানে ইটস এ পজিটিভ, ওকে, ইটস এ রেজাল্টেন্ট দ্য ফ্যাক্ট নেট to which is remaining after all reduction that have been, অর্থাৎ রিডাকশন যত ধরনের আছে সবগুলোর পর নেট, অর্থাৎ এটা অ্যাক্টিভ থাকবে, পজিটিভ অবভিয়াস একটা পজিটিভ প্রেশার থাকবে, হেড থাকবে। সাকশন হেড রেফার্স টু দ্য পাম্প প্রেশার, সাকশন হেড রেফার্স টু দ্য প্রেশার এট দ্য পাম্প ইনলেট। সাকশন সাইডের ফ্ল্যাঞ্জের মধ্যে অ্যাক্টিভ যে প্রেশারটা হচ্ছে সেটাকে আমরা সাকশন হেড বলছি। ওকে, তাহলে সাকশন পয়েন্টের যে ফ্ল্যাঞ্জ আছে ওখানে এই একটা সাফিসিয়েন্ট পজিটিভ সাকশন হেড তুমি যদি মেনটেন করতে পারো, তাহলে মোস্ট কেসে মোস্টলি ইউ ক্যান এলিমিনেট ক্যাভিটেশন। ওকে, তাহলে সাকশন হেডটাকে আমরা কিভাবে ডিফাইন করি? দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্রেশার অ্যাভেলেবল এট দ্য পাম্প ইনলেট, পাম্পের ইনলেটে যে পরিমাণ প্রেশার থাকবে, আর হচ্ছে ভ্যাপার প্রেশার অফ দ্য লিকুইড। পাম্পটা তো একটা নির্দিষ্ট টেম্পারেচারে কাজ করবে, সো লিকুইডটাও সেই টেম্পারেচারে অপারেট করবে। ঠিক সেই টেম্পারেচারে সেই লিকুইডের যে ভ্যাপার প্রেশার আছে, হ্যাঁ, ইটস এ সায়েন্টিফিক ফেনোমেনা না, সে ভ্যাপার প্রেশারটা বাদ দিলে তোমার ওই নেট এই সাকশন টোটাল যে প্রেশার এখানে কাজ করতেছে ইনলেটে, ওখান থেকে তুমি বাদ দিবে হচ্ছে ভ্যাপার প্রেশার। এটা হচ্ছে নেট প্রেশার অ্যাভেলেবল টু কিপ দ্য ফ্লুইড ইন লিকুইড কন্ডিশন। ওকে, তাহলে নেট পজিটিভ সাকশন পাইপ এটা সাফিসিয়েন্ট, এটা পজিটিভ থাকতে হবে, এটা সাফিসিয়েন্ট থাকতে হবে টু মেইনটেইন দ্য ফ্লুইড ইন লিকুইড কন্ডিশন। ওকে, আমরা আরো দেখি এখানে এই স্লাইডটা, এখানে অনেক কিছু দেখা, নতুন নাথিংস নিউ, তোমরা একটু দেখলে বুঝতে পারবা। এখানে আমরা প্রত্যেকটা কম্পোনেন্টকে আমরা পিকচারালি তোমাদের সুবিধার জন্য আমরা দেখিয়েছি, এই বিষয়গুলো তোমরা একটু দেখবা। হ্যাঁ, এখানে আমি টাইম স্পেন্ড করতে পারছি না কারণ আজকে লিমিটেড সময়ের মধ্যে রয়েছি। মেইন জিনিসটা হচ্ছে এখানে, হ্যাঁ, তাহলে তোমার মেইন উদ্দেশ্য হচ্ছে সাকশন পয়েন্টে সাকশন সাইডে একটা সাফিসিয়েন্ট পজিটিভ প্রেশার হেড মেইনটেইন করতে হবে। এক্সাক্ট ভ্যালুটা তাহলে কত? হ্যাঁ, তাহলে আমরা একটা নতুন প্যারামিটারকে ইন্ট্রোডিউস করতে চাচ্ছি, সেটা হচ্ছে ক্রিটিক্যাল প্যারামিটারস ফর ক্যাভিটেশন। অর্থাৎ এটা নাথিং বাট, ফাইনালি তুমি দেখতে পাও ক্রিটিক্যাল প্যারামিটার সিগমা ইজ NPSH, net positive suction head divided by H. Okay, H কি? Head developed by the pump. আমরা ডিফাইন করলাম ক্রিটিক্যাল প্যারামিটারস ফর ক্যাভিটেশনস। ওকে, এটা কিভাবে ডিফাইন করব? দেখো, এটা বেসিক্যালি হচ্ছে এই যে এটা কি, এটা হচ্ছে প্রেশার, এই যে টোটাল প্রেশার অফ দ্য সাকশন সাইডের প্রেশার। এটা কি মোস্টলি এটা তো প্রেশার ফর্মে আছে, তাই না? এখন তাহলে বলতে পারো স্যার তাহলে এটা তো ভেলোসিটি হেড, এটা প্রেশার হেড, তাহলে এটা আমরা কেন অ্যাড করলাম? স্টিল ম্যাথমেটিক্যালি এটাকে আমরা অ্যাড করে নিয়েছি, কারণ হচ্ছে দেখো বি স্কয়ার বাই 2g একটা ফ্লোয়িং ফ্লুইড কন্ডিশনের ভেলোসিটি হেডকে কিন্তু আমরা ইন আদার টার্মস কি বলি? কাইনেটিক প্রেশার বলি, তাই না? ডাইনামিক প্রেশার বলি। সো ভেলোসিটি হেডটাও আমরা এই ক্রিটিক্যাল ক্যাভিটেশন প্যারামিটার ডিফাইন করার সময় প্রেশার হিসেবে আমরা ইনক্লুড করে নেব। সাকশন সাইডে এটাও কিন্তু অ্যাক্টিভ থাকে। সো প্রেশার হেড ইন দ্য ফর্ম অফ প্রেশার প্লাস ভেলোসিটি হেড,
এটা can be considered as dynamic pressure. So this is your total pressure at the suction side minus the vapor pressure. ওকে, তাহলে এই যে অংশটা পেলা এটাকে আমরা বলতেছি NPSH, net positive suction head at the suction flange, ডিভাইডেড বাই এজ। আমরা এটাকে নরমালাইজ করে নিলাম আর কি। ওকে, এটা যাতে 100 বেশি না হয়ে যায় বা এই ধরনের কিছু আর কি, নরমালাইজ করার জন্য এটাকে। ওকে, তাহলে এখন এনপিএসএইচ এখানে এটা কিন্তু অ্যাবসলিউট, সো এগুলো অ্যাবসলিউট হবে। আচ্ছা, এটা আমরা আরেকটু কনভেনিয়েন্ট ফর্মে নিয়ে যেতে চাচ্ছি, এটাকে আরেকটু কনভেনিয়েন্ট ফর্মে নিয়ে যেতে চাচ্ছি। সেটা কি? সেটা হচ্ছে দেখো, আমরা যদি একটা এনার্জি ব্যালেন্স করি, এই যেখান থেকে সাকশন হচ্ছে, যে লিকুইড লেভেল, যে ট্যাঙ্ক থেকে সাকশন হচ্ছে, ওই ট্যাঙ্কের যে লিকুইড লেভেল, ওই পয়েন্ট আর সাকশন পয়েন্টের মধ্যে আমরা একটা এনার্জি ব্যালেন্স করতে চাচ্ছি। তাহলে সাকশন পয়েন্টের হেড, সাকশন পয়েন্টের প্রেসার, সাকশন পয়েন্টের ভেলোসিটি, দ্যাট ইজ সাকশন পয়েন্টের টোটাল হেড, ওকে, ইকুয়ালস টু কি হচ্ছে, ওই যে সারফেস, ট্যাঙ্কের যে সারফেস লিকুইড লেভেল, ওখানকার প্রেসার, সে অ্যাটমসফেরিক প্রেসার কাজ করতেছে। হ্যাঁ, আমরা এখানে অ্যাবসলিউট প্রেসারই নিব, কারণ এই বিটা তো অ্যাবসলিউট, এই কারণে এখানে অ্যাবসলিউট নিচ্ছে, মাইনাস, কারণ এখানে ভেলোসিটি হেড 0, এলিভেশন হেড 0, মাইনাস এনার্জি লস। তাহলে এটা সমান হলো। এখান থেকে আমরা এই যে প্রেসার আর ভেলোসিটি হেড লিখতে পারি কি ইন টার্মস অফ এটা মাইনাস ZS। ওকে, এটা বসাও এখানে। তাহলে আমরা ইট ইজ অ্যান অল্টারনেটিভ ফর্ম। ওকে, এখানে এটাও কিন্তু ভ্যালিড। এখান থেকে আমরা এখানে আসলাম, কেন আসলাম? কারণ আমরা হচ্ছে এটা তো প্রেসার এট দ্য সাকশন পয়েন্ট, এক্স্যাক্টলি এটা কত, এটা সবসময় প্রিসাইসলি নোন করা যায় না যদি না ওখানে কোনো তোমার প্রেসার গেজ থাকে। কিন্তু এটা কিন্তু আমরা সহজে জানি, আমরা যে ট্যাঙ্ক থেকে তোমার ফ্লুইডটা যাচ্ছে, ওই ট্যাঙ্কের সারফেস প্রেসারটা সহজে জানা যায়। এই কারণে আমি ক্যাভিটেশনটা মাপার জন্য একটু কনভেনিয়েন্ট, রিলেটিভলি ইজিয়ার ফর্মে আমি আসলাম। ওকে, আর এটা তো ইজিলি বের করা যায়, কারণ ফ্লুইডের নাম যদি জানি আর যদি আমি টেম্পারেচার জানি, তাহলে এটা ইজিলি জানা যায়। আমি জেড এটা অবশ্যই জানতে পারবো, সাকশন পয়েন্ট থেকে তোমার সারফেসের ডিস্টেন্স, আর এইচএল কত, ডেফিনেটলি আমি ইকুয়েশন দিয়ে বের করতে পারবো। তাহলে আমি এনপিএসএস সহজে এখান থেকে এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে একটা কনভেনিয়েন্ট মেজারেবল প্যারামিটারসে চলে আসলাম। ওকে, সো এই হচ্ছে তোমার সিগমা নেট ক্রিটিক্যাল প্যারামিটারস। এখন এটাকে আমরা যদি প্লট করি, হ্যাঁ, এটাকে যদি প্লট করি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো, এই যে একটা ক্রিটিক্যাল ভ্যালু আছে, হ্যাঁ, এই যে একটা ক্রিটিক্যাল ভ্যালু, এর উপরে ভ্যালুটা যদি তুমি এর চেয়ে বেশি মেনটেন করতে পারো, তাহলে ইফিসিয়েন্সি কিন্তু কোনো কমবে না, সমান থাকবে। ওকে, কিন্তু কোনো কারণে যদি এই সিগমা ভ্যালুটা এনপিএসএইচ ডিভাইডেড বাই এইচ, এটা যদি এই পয়েন্টের নিচে চলে যায়, তাহলে দেখো অ্যাব্রাপ্টলি, ড্রাস্টিক্যালি কিন্তু এফিসিয়েন্সি কমে যায়। অর্থাৎ এখানে কিন্তু ক্যাভিটেশন হচ্ছে, এর নিচে সিগমার ভ্যালু সিগমা সি এর নিচে থাকা মানে ক্যাভিটেশন হচ্ছে, দ্যাট ইজ তোমার এফিসিয়েন্সি কমে যাবে। আমরা অবভিয়াসলি এখানে কিন্তু ইমপ্যাক্ট অফ ক্যাভিটেশন অন দ্য এফিসিয়েন্সি ইজ কোয়াইট অবভিয়াস হিয়ার। ওকে, তাহলে এইভাবে তুমি যখন ডিজাইন করবা একটা পাম্প সিস্টেম, তোমার সব সময় এই এমন থাকতে হবে, এমন রাখতে হবে, তুমি অপারেট করো, ডিজাইন করো, যাতে করে সিগমা ভ্যালুটা অলওয়েজ এই ক্রিটিক্যাল, এই যে ভ্যালু, এটার এই পাশে থাকে, বেশি থাকে। অর্থাৎ ক্রিটিক্যাল যে নেট পজিটিভ সাকশন হেড, তার চেয়ে বেশি রাখতে হবে, তাহলে তুমি ক্যাভিটেশনকে অ্যাভয়েড করতে পারবা। ওকে, আচ্ছা, আর বেশি সময় এখানে দেওয়া যাচ্ছে না। আমরা এখন আসলাম আরেকটা ভেরি প্র্যাকটিক্যাল প্রবলেম, যেটা হচ্ছে পাম্প প্রাইমিং প্রবলেম। না, এটা হচ্ছে আসলে টু অ্যাভয়েড দ্য প্রবলেম, মানে একটা প্রবলেমকে অ্যাভয়েড করার জন্য এই হচ্ছে একটা মেকানিজম বা অপারেশন। হ্যাঁ, তো পাম্প প্রাইমিং কি? ওকে, দেখো, এখানে পাম্প প্রাইমিং হচ্ছে, আমরা এখানে ধরো পাম্প স্টার্ট আপ, হ্যাঁ, একবারে ইনিশিয়াল স্টেজে পাম্পটা যখন তুমি শুরু করবা, স্টার্ট করবা, এটার ভিতরে যদি তোমার কি থাকে, এয়ার দ্বারা ফিল থাকে, এখানে যদি এয়ার বা বাবল গ্যাস টেস কিছু থাকে, এবং তুমি এখন স্টার্ট করলা, তাহলে ইম্পেলারটা ঘুরবে। কার উপর কাজ করবে? ইম্পেলার কাজ করবে হচ্ছে এয়ারের উপর। হ্যাঁ, এয়ারের উপর সে কাজ করলে যে ঠিক এই পয়েন্টে আসলে এই যে তোমার লিকুইড দেখতে পাচ্ছ রিজার্ভিয়র, এখান থেকে লিকুইডটা
উপরে উঠে উঠে এটা পাম্পের ভিতরে আসলো, কিভাবে আসবে? এটা কি হাত পা আছে চলে আসবে? হ্যাঁ, এটা তো একটা ফ্লুইড ফ্লোর জন্য একটা সাফিসিয়েন্ট প্রেসার ডিফারেন্স লাগে। তো এখানে হায়ার প্রেসার, এখানকার যেই প্রেসারই থাক না কেন, তুমি যদি এই পয়েন্টে একটা লোয়ার প্রেসার ক্রিয়েট করতে পারো, সাকশন ফ্ল্যাঞ্জে এখানে যদি লোয়ার প্রেসার ক্রিয়েট করতে পারো, তাহলে কিন্তু ফ্লুইডটা অটোমেটিক্যালি মুভ করবে। হ্যাঁ, তাহলে আমাদের সাকশনের মধ্যে কিন্তু সাকশন পয়েন্টে সবসময় একটা ভ্যাকুয়াম তৈরি করতে হয়, লোয়ার প্রেসার তৈরি করতে হয়, হ্যাঁ, যেন ফ্লুইডটা এই রিজার্ভিয়র থেকে ফ্লো করতে পারে। এখন এখানে একটা লোয়ার প্রেসার ক্রিয়েশনের পেছনে এই যে রোটেটিং অ্যাকশন আছে, এটাও রেসপন্সিবল। এখন তুমি যদি শুধু এখানে এয়ার থাকে গ্যাস থাকে, সো এখানে কখনো এখানে অনেক সময় দেখবা সে সাফিসিয়েন্ট প্রেসার লোয়ার প্রেসার ক্রিয়েট হয় না, যাতে করে ফ্লুইডটা এখান থেকে উপরে উঠে চলে আসে, এই এখান থেকে উপরে উঠে চলে আসে। হ্যাঁ, এখান থেকে আসবে না, এখানে যদি শুধু এয়ার থাকে। সো এয়ার থাকলে এখান থেকে ফ্লুইড উপরে আসবে না। বাট তুমি কিন্তু এই মোটরকে অন করে দিয়ে ইম্পেলারকে ঘোরাচ্ছ, হ্যাঁ, তাহলে এটা ঘুরতে 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 এখানে হাই হিট জেনারেশন হবে, হিট জেনারেশন হয়ে এখানে মেকানিক্যাল ডিফরমেশন হবে এবং এটা ভেঙেও যেতে পারে। হ্যাঁ, তো অনেক সময় আমরা এখন এই কারণে এই প্রবলেমটাকে অ্যাভয়েড করার জন্য আমরা চেষ্টা করি প্রাইমিং করি। প্রাইমিংটা কি? এখানে দেখো উপরে একটা কিন্তু পোর্ট আছে, এখানে উপরে একটা ক্যাপ আছে, এটাকে খুলে আমরা সবসময় এখানে যে ফ্লুইডটা আছে ঠিক সেই ফ্লুইডটা যদি ওয়াটার হয়, এখানে আমরা কিছু ওয়াটার অ্যাড করি। তো এখানে ওয়াটার অ্যাড করার কাজটা কি? দুইটা কাজ। একটা হচ্ছে এর ভিতরে যে এয়ার গুলো আছে, গ্যাস বাবল যেটাই থাক না কেন, এটাকে ফোর্স করে করে সে সাকশন লাইন এবং এটার ভিতরে যেগুলো আছে এগুলো বের করে দিবে। এগুলা মোস্টলি এখান দিয়ে ডিসচার্জ লাইন দিয়ে বের হয়ে যাবে, এখান দিয়ে বের হয়ে যাবে। ওকে, যেখানে সে তো তোমার বের হয়ে যাওয়ার জন্য কোনো পাসেজ পাবে, সেখান দিয়ে বের হয়ে যাবে। তাহলে আমরা লিকুইডটা অ্যাড করছি, এটাকে প্রাইমিং বলা হচ্ছে। প্রাইমিং এর উদ্দেশ্য দুইটা। এক নাম্বার হচ্ছে এর ভিতরে যে অকুপাইড ক্যাপচার্ড হয়ে যাওয়া যে এয়ার গ্যাস বাবল ছিল, সেগুলোকে ফোর্স করে করে এইখান থেকে বের করে দিবে, সাকশন লাইন থেকে ডিসচার্জ লাইন থেকে এটার ভিতর থেকে বের করে দিবে। এক, আর হচ্ছে এখানে লিকুইড দেওয়া, হ্যাঁ, যাতে করে তুমি সুইচ অন করলে এটা ঘুরবে, এটা তো লিকুইড, সো এটা মোটা এসপার তার যেভাবে কাজ করার কথা সেভাবে সে রোটেট করে কাজ করে এখানে একটা সাফিসিয়েন্ট প্রেসার ড্রপ তৈরি করবে, লোয়ার প্রেসার ক্রিয়েট করবে, যাতে করে এটা উপরে সাকশন হয়ে চলে আসতে পারে। ওকে, এবং আলটিমেটলি তুমি নির্দিষ্ট ক্যাপাসিটি নির্দিষ্ট হেডের তুমি ফ্লুইড ডিসচার্জ পাবা। ওকে, সো এই হচ্ছে প্রাইমিং। সো প্রাইমিং যদি না হয় কি সমস্যা হবে? নানা রকম সমস্যা হবে। হ্যাঁ, ওকে, সেগুলো আমরা দেখবো। তো এইভাবে আমি মোটামুটি এই স্লাইডে প্রাথমিকভাবে তোমাদেরকে প্রাইমিংটা আমি দেখাচ্ছি। হ্যাঁ, সো হোয়াই প্রাইমিং ইজ রিকোয়ার্ড? কেন? প্রাইমিং রিডিউসেস দ্য রিস্ক অফ পাম্প ড্যামেজ। হ্যাঁ, প্রাইমিং রিডিউস রিস্ক অফ পাম্প ড্যামেজ ডিউরিং দ্য স্টার্টআপ। হ্যাঁ, স্টার্টআপে যদি তুমি এই ফ্লুইডটা না দাও, তাহলে ওখানে শুধু এয়ার থাকবে, বাট ইম্পেলারটা যদি রোটেট করে ওখানে হাই হিট জেনারেশন হবে এবং ইম্পেলার ফেল করবে টু বিকাম গ্যাস বাউন্ডেড। হ্যাঁ, ওকে, এই একই কথাটা বলা হয়েছে। ফর রিলায়েবল অপারেশন পাম্প মাস্ট ফার্স্ট বি প্রাইমড। পাম্পকে প্রাইম করতে হবে। ওকে, দিস ইজ এয়ার অর গ্যাস টু বি এক্সপেলড ফ্রম দ্য সাকশন এন্ড ইম্পেলার আই। সাকশন এরিয়া থেকে ওটাকে এক্সপেল বের করে দেওয়া, যাতে করে, হ্যাঁ, আর যদি তুমি এটা না করো তাহলে পাম্পের পারফরমেন্সটা কম্প্রোমাইজড হয়ে যাবে, অর্থাৎ ডিসচার্জ এফেক্টেড হবে এবং হেড এফেক্টেড হবে এবং পাম্পের মধ্যে হাই হিট জেনারেশনের ফলে ডিফরমেশন হবে, ইন্টারনাল ডিফর্ম করবে এবং মেকানিক্যাল ফেলিওর হবে, ড্যামেজড হয়ে যাবে। ওকে, তাহলে আমরা প্রাইমিং এর মেথডগুলো কি কি? ম্যানুয়াল মেথড উইথ ভ্যাকুয়াম পাম্প, উইথ জেট পাম্প, উইথ সেপারেটর, ইনস্টলেটিং ফুড বাল্ব। আমরা মেইনলি ম্যানুয়ালটাই আমরা দেখবো এখানে। আচ্ছা, এই যে আমরা দেখাচ্ছি এখানে একটা তোমার ফানেল দিয়ে, প্রাইমিং ফানেল, এখান দিয়ে ফ্লুইড অ্যাড করে করে করে, হ্যাঁ, এখান থেকে তোমার গ্যাস বাবল গুলো বের করে দিচ্ছে, হয় এদিক দিয়ে বা এদিক দিয়ে, যেখান দিয়ে পাসেস পাবে, অর্থাৎ একটা প্রেসার দেওয়া, এবং enable the impeller to operate correctly, যাতে করে এখানে একটা সাফিসিয়েন্ট লোয়ার প্রেসার তৈরি হয়, সাফিসিয়েন্ট টু লিফট এখান থেকে ফ্লুইডটাকে এখানে নিয়ে যাওয়ার জন্য। ওকে, আচ্ছা,
তো when pump priming is not required, কোথায় কোথায় পাম্প প্রাইমিং এর দরকার হয় না, অনেক সময় সাবমার্সিবল পাম্প যেটা বলা হয় ভার্টিক্যাল সেখানে দরকার হয় না, আবার অনেকে সেলফ প্রাইমিং পাম্পস, হ্যাঁ অপারেশনটা এরকম এরকম করে সে নিজে নিজে এটা অপারেট করা হয়, এখানে সবসময় কোনো কোনো এখানে ফ্লুইড ধরে রাখবে। ওকে, সো আরেকটা বিষয় হচ্ছে এই যে এটা তো নিচ থেকে উপরে যাচ্ছে তাই না, নিচ থেকে ফ্লুইডটা উপরে উঠছে, যদি রিজার্ভিয়ারটা উপরে দিকে থাকতো তাহলে একটা ফ্লুইড কিন্তু এখানে সব সময় মেইনটেইন করা যেত, ওই ক্ষেত্রে কিন্তু আর তোমার নিজে নিজে একে সেপারেটলি এখানে অ্যাড করতে হবে না। যদি তোমার লিকুইডটা উপরে দিকে থাকে তাহলে তোমার সাকশন সাইডটা লিকুইড দিয়ে ফিল আপ থাকবে। ওকে, ওই ক্ষেত্রে আর সেপারেটলি তোমাকে প্রাইমিং করতে হবে না। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি প্রাইমিং। সো আমরা দুইটা প্র্যাকটিক্যাল প্রবলেম ক্যাভিটেশনে প্রাইমিং গুলো দেখলাম। ওকে, আশা করি এখানে তোমাদের আরো ফার্দার যদি কোনো কনফিউশন সমস্যা থাকে সেটা আমরা ডিসকাস করব, আমাকে জানাবা। ওকে, আচ্ছা, সো ভিসকোসিটি ইফেক্ট, এখন আমরা ফ্লুইডের ভিসকোসিটি দেখি। এই যে ওয়াটার না হয় যদি তোমার অয়েল হয়, না হয় যদি আরো ভিসকাস হয়, অর্থাৎ ভিসকাস কিভাবে, ভিসকোসিটিটা কিভাবে তোমার এফেক্ট করবে সেগুলো আমরা দেখি। দেখো এখানে হচ্ছে আমরা ভিসকোসিটির সাথে দেখতে পাচ্ছি এখানে ক্যাপাসিটি, এদিকে ক্যাপাসিটি, এখানে পাওয়ার রিকোয়ারমেন্ট আর হেড, হ্যাঁ এখানে হেড পাওয়ার রিকোয়ারমেন্ট, এই যে এইগুলো দেখা হচ্ছে। ভিসকোসিটি তো তোমার ক্যাপাসিটি বাড়লে হেড কমে যাবে তাই না, ক্যাপাসিটি বাড়লে হেড কমে। ওকে ফাইন, তাহলে দেখো এইদিকে যদি আমি মুভ করছি ভিসকোসিটি বাড়তেছে, তাহলে আমরা দেখো একটা পাম্পের কনফিগারেশন সেম, রোটেটিং স্পিড সেম, হ্যাঁ তারপর যদি ফ্লুইড প্রপার্টিটা তুমি চেঞ্জ করো তাহলে কিন্তু তোমার আলটিমেট যে সেই তোমার হেড ডেভেলপমেন্ট এটা কিন্তু কমে যেতে পারে। ওকে, তুমি ফ্লুইড এই যে তুমি এখান থেকে এদিকে যাচ্ছে এটা হায়ার ভিসকোসিটির দিকে। ওকে, তো ভিসকাস হলে ফ্লুইডটা যদি ভিসকাস হয়, সেম কনফিগারেশন, সেম রোটেটিং স্পিড, তারপর হচ্ছে সেম ডিসচার্জের জন্য, ডিসচার্জ সেম পেতে হলে তোমার হেড ডেভেলপমেন্টটা অনেক কমে যাবে। সে তুমি এই ডিসচার্জ চাচ্ছ, এই ডিসচার্জ ছেলে তুমি যদি এটা হ্যাঁ এখান দিয়ে নামো, তাহলে তুমি আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি সেম কনফিগারেশন, সেম রোটেটিং স্পিড, তুমি যদি একটা ডিসচার্জ পেতে চাও, এই ডিসচার্জ তোমার যদি ভিসকোসিটি, ফ্লুইডের ভিসকোসিটিটা আস্তে আস্তে বাড়ে, উপর থেকে যেটা হচ্ছে বাড়তেছে, তাহলে তো ডেভেলপমেন্ট ডেফিনেটলি কমে যাবে। বা তুমি যদি হেডকে সেম রাখতে চাও, হ্যাঁ হেডকে সেম রাখতে চাও, ডিসচার্জ রেট অবশ্যই ডিসচার্জ রেটও কমে যাবে যদি তুমি ফ্লুইড করো। ম্যাক্সিমাম এফিসিয়েন্সি লাইন, এই যে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি লাইন দেখো, ম্যাক্সিমাম এফিসিয়েন্সি লাইন, হ্যাঁ তো তুমি দেখতে পাচ্ছি আমরা এই যে ইন্টারসেকশন পয়েন্টগুলো এদিকে মুভ করতেছে, অর্থাৎ তুমি এই যে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি লাইনের সাথে ইন্টারসেকশন পয়েন্টগুলো যেগুলো আছে, ভিসকোসিটি বাড়লে পয়েন্টগুলো দিকে শিফট করতেছে। হ্যাঁ, শিফট করা মানে কি, নরমাল রেটিং দ্যাট ইজ হেড ডেভেলপমেন্ট এবং ক্যাপাসিটি এগুলো কমে যাচ্ছে। তাহলে আমরা আসলে যে একটা পাম্পসে ডিজাইন করা হচ্ছে একটা ফ্লুইডের জন্য, হ্যাঁ সে ওয়াটারের জন্য, সো তুমি যদি এটাকে আরো মোর ভিসকাস ফ্লুইডের সাথে জন্য অ্যাপ্লাই করো, এটাকে ইউজ করো, তাহলে কিন্তু তোমার ডিজায়ার্ড যে তোমার অপটিমাম এফিসিয়েন্সি করেসপন্ডিং যে তোমার হেড ডেভেলপমেন্ট এন্ড ক্যাপাসিটি তুমি সেটা পাবা না, সেটা অন্য হয়ে যাবে। ওকে, আচ্ছা নেক্সট, এখানে আমরা যেটা দেখাতে চাচ্ছি পাম্পের এখানে হচ্ছে তোমার এইদিকে যেটা দেয়া আছে সেটা হচ্ছে তোমার স্পেসিফিক স্পিড, আমরা জানি এভাবে এটাকে ডিফাইন করেছে, আর এইদিকে এফিসিয়েন্সি। হ্যাঁ, আমরা দেখি হাউ, আমরা জানি স্পেসিফিক স্পিড থেকে আমরা বুঝতে পারি পাম্পটার আসলে কোন ক্লাস, এটা হচ্ছে রেডিয়াল ফ্লো নাকি মিক্স ফ্লো নাকি অ্যাক্সিয়াল ফ্লো, তাই না? অ্যাক্সিয়াল ফ্লোর স্পেসিফিক স্পিড সবচেয়ে বেশি আমরা দেখেছি, তারপর হচ্ছে তোমার মিক্স ফ্লো, তারপর হচ্ছে তোমার ভলিউম সেন্ট্রিফিউগাল পাম্প বা রেডিয়াল ফ্লো। ওকে, সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, দেখো এই যে এইটা, এই রেঞ্জটা, এটা হচ্ছে তোমার কার জন্য, এটা হচ্ছে তোমার রেডিয়াল ফ্লো বা ভলিউম সেন্ট্রিফিউগাল পাম্প, এটা হচ্ছে মিক্স ফ্লো, আর এটা হচ্ছে তোমার অ্যাক্সিয়াল ফ্লো। ওকে, দেখো প্রত্যেকটার জন্যই কিন্তু ইন জেনারেল, হ্যাঁ আমরা এদিক থেকে এদিকে যাচ্ছি, অর্থাৎ ভলিউম থেকে অ্যাক্সিয়ালে যাচ্ছি, দ্যাট মিনস তোমার স্পেসিফিক স্পিড বাড়তেছে, আমরা তো এটা জানি নরমাল বিষয়। হ্যাঁ, এটা ইতিমধ্যে আমরা ব্যাখ্যা করেছি, অ্যাক্সিয়াল ফ্লোর জন্য এটা বেশি। কেন বেশি অ্যাক্সিয়াল ফ্লোর জন্য তোমার স্পেসিফিক স্পিড কেন বেশি? কারণ অ্যাক্সিয়াল ফ্লোর জন্য এই দেখো স্পেসিফিক স্পিডকে আমরা যেভাবে ডিফাইন করেছি, এখানে এন ওই যে অপটিমাম রোটেটিং স্পিড, আর কিউ এইচ, কারণ অ্যাক্সিয়াল ফ্লোর জন্য কিউ অনেক বেশি, আবার হেড কম, সো এন স্পেসিফিক স্পিড বেশি হয়ে যায় অ্যাক্সিয়াল ফ্লোর জন্য। মিক্স ফ্লোর জন্য এটা মডারেট, সো এই স্পেসিফিক স্পিড মডারেট। আর তোমার রেডিয়াল ফ্লোর জন্য কি কিউ কম, হেড ডেভেলপমেন্ট বেশি, কিউ কম হেড ডেভেলপমেন্ট বেশি, তাহলে স্পেসিফিক স্পিড অনেক কমে যাবে, তাই না? তাহলে হচ্ছে দেখো হোয়াট এভার যেটা হোক, প্রত্যেকটার জন্য তো একটা নির্দিষ্ট রেঞ্জ আছে, তাই না?
দেখো প্রত্যেকটার জন্য কিন্তু আমি যদি রেডিয়াল, এটাও একটা নির্দিষ্ট অপটিমাম স্পেসিফিক স্পিডে কাজ করি, যে ইফিসিয়েন্সি পাবো মিক্স ফ্লোতেও সেই অপটিমাম স্পেসিফিক স্পিডে কাজ করলে একই একই পাবো, তাই না? আবার রেডিয়াল ফ্লো মোটামুটি অনেকটা কাছাকাছি, একটু কমতেছে বাট অলমোস্ট সেম। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি হোয়াট এভার দ্য টাইপ, এক্সাল ফ্লো, মিক্স ফ্লো, ফ্লো, আমি যদি নির্দিষ্ট, আমি যদি কারেক্ট রোটেটিং তোমার স্পেসিফিক স্পিডে কাজ করতে পারি, স্পেসিফিক স্পিড যদি কারেক্ট হয়, অ্যাপ্রোপ্রিয়েটলি আমি পিক আপ করি, সিলেক্ট করি, তাহলে কিন্তু মোটামুটি কাছাকাছি তোমার ইফিসিয়েন্সি পাওয়া যাবে। ওকে, এই জিনিসটা আমি এখানে বোঝাতে চাচ্ছি। আর দেখো হোয়াট এভার দ্য টাইপ, যেই টাইপই হোক না কেন, হ্যাঁ, প্রত্যেকটার জন্য কিন্তু তুমি স্পেসিফিক স্পিড বাড়াচ্ছ, ইফিসিয়েন্সি বাড়ছে বাড়ছে বাড়ছে, একটা ম্যাক্সিমাম পৌঁছালো, তারপর আবার কমতেছে। আবার এটার জন্য দেখো বাড়ছে, একটা হাইস্ট ইফিসিয়েন্সি পৌঁছালো, আবার কমতেছে, এগুলো আছে বাড়তেছে কমতেছে। অর্থাৎ তুমি প্রত্যেকটা ক্লাসের জন্যই কিন্তু একটা প্রথমে স্পেসিফিক স্পিড বাড়াও, ইফিসিয়েন্সি বাড়বে, তারপর একটা ম্যাক্সিমাম রিচ করবে, তারপর কমে যাবে। অর্থাৎ তোমাকে কারেক্ট তুমি স্পেসিফিক স্পিড র্যান্ডমলি সিলেক্ট করলে হবে না, এটা কারেক্টলি সিলেক্ট করতে হবে, কারণ সবার জন্য তো একটা করে তোমার পিক পয়েন্ট আছে। ওকে, যে পয়েন্টে ইফিসিয়েন্সি ম্যাক্সিমাম থাকবে। ওকে, সো এনএস এর ভ্যালু আমরা আগেও বলেছি, হ্যাঁ, অনেক ভ্যালু হতে পারে, বাট কারেক্ট ওয়ান হচ্ছে যে পয়েন্টে ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি পাবা, সেটা তোমাকে ইউজ করতে হবে। ওকে, লেটস মুভ অন। এখানে আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে তোমার দ্য ইফিসিয়েন্সি কিভাবে চেঞ্জ হয় উইথ রোটেটিং স্পিড। এটা তো আমরা দেখলামই, হ্যাঁ, ইফিসিয়েন্সি এই যে সেকেন্ড পার্টটা কিন্তু আমরা দেখাই না। এই দেখো একটা পার্টিকুলার ডিফারেন্স 40 জন্য, 40 জন্য এই যে তোমার 40 জন্য তোমার উপরে দেখো স্পেসিফিক স্পিড, এই যে স্পেসিফিক স্পিড বাড়াচ্ছ, উপরে বাড়াচ্ছ, ইফিসিয়েন্সি বাড়তেছে, তাই না? এখানে 10, 12, 16, 20, 40, যত উপর দিকে যাও এই যে লাইনগুলো ইফিসিয়েন্সি কিন্তু বাড়তেছে। হ্যাঁ, আবার একটা ওই যে ম্যাক্সিমাম পয়েন্টে, যে পয়েন্টে হাইয়েস্ট এফিসিয়েন্সি পাবা, তারপর আবার কমে যাবে। ওকে, সেই হাফটা আমরা দেখাচ্ছি না এখানে। এখানে আমরা কি দেখাতে চাচ্ছি, সে একটা পার্টিকুলার একটা স্পেসিফিক স্পিডের জন্য, একটা পার্টিকুলার স্পেসিফিকের জন্য তুমি যদি ক্যাপাসিটিকে বাড়াও, এটা কি এজ এ ফাংশন অফ ক্যাপাসিটি, হ্যাঁ, স্পিড সেম, তোমার স্পেসিফিক স্পিড সেম, স্পেসিফিক স্পিড সেম রাখছো, বাট ক্যাপাসিটি বাড়াচ্ছ, ক্যাপাসিটি বাড়াচ্ছ, তাহলে ইফিসিয়েন্সি আস্তে 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 কিন্তু বাড়ছে। আবার এখানে 42 জন্য আসো, দেখো ক্যাপাসিটি বাড়তেছে, স্পেসিফিক স্পিড বাড়তেছে, ক্যাপাসিটি বাড়তেছে, স্পেসিফিক বাড়তেছে, ক্যাপাসিটি বাড়তেছে, স্পেসিফিক স্পিড বাড়তেছে। হ্যাঁ, সো এরপরে ফেনোমেনা কি, এই ফেনোমেনা, বাট ইট ইজ এ কোয়াইট হাই রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে এই ধরনের বিহেভিয়ার আমরা অবজার্ভ করি। ওকে, আচ্ছা, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট স্লাইড, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট স্লাইড। আচ্ছা, এখানে আমরা কি বুঝাতে চাচ্ছি, পাম্প এবং সিস্টেম। এখন দেখো আমরা এখানে কি দেখাচ্ছি, হেড কিউ, হেড কিউ, হেড কিউ, হেড কিউ, হেড কিউ, এখানে কয়েক ধরনের কনফিগারেশন আছে। হ্যাঁ, সেগুলোর জন্য ইম্প্যাক্ট গুলা কি কি হয় সেটা আমরা দেখবো। হ্যাঁ, আমরা কিন্তু ইতিমধ্যে দেখে ফেলেছি এজ ভার্সেস কিউ, হাই স্পিড, এটা কি আমরা কি, এটা কার জন্য বলতো, হাই এনএস, হাই এনএস, দ্যাট ইজ দিস ইজ ফর অ্যাক্সিয়াল ফ্লো। ওকে, হাই এনএস এর জন্য এই ধরনের অ্যাক্সিয়াল ফ্লো। তারপর হচ্ছে মিডিয়াম এনএস, স্পেসিফিক তোমার রোটেটিং স্পিড, দ্যাট ইজ এটা হচ্ছে মিক্স ফ্লোর জন্য, এই যে মিক্স ফ্লোর জন্য। আর হচ্ছে এটা লো এনএস, দ্যাট ইজ ফর রেডিয়াল, এই যে এখানে যে চেঞ্জ হচ্ছে এটা রেডিয়াল ফ্লোর জন্য। ওকে, সো প্রথমে আমরা ডিজাইনের সাথে সাথে কিউ এবং এইচ এর রিলেশন গুলো, চেঞ্জিং ডিজাইন, চেঞ্জ ইন ডিজাইন, হাউ দ্য বিহেভিয়ার চেঞ্জেস, এটা আমরা দেখালাম। ওকে, এখন দেখো আরেকটা সিস্টেম আমরা দেখাচ্ছি, বি, এখানে হচ্ছে সে ডায়ামিটার, তোমার পাম্পের ডায়ামিটার সেম। ওকে, ফাইন, ফিক্স রাখো। এখন আমরা কি দেখাচ্ছি, এইচ কিউ হাউ চেঞ্জেস উইথ এন্ড রোটেটিং স্পিড, এটা একটা নির্দিষ্ট রোটেটিং স্পিড, এটাকে 20% বাড়াও 1.2 রোটেটিং স্পিড, আর হচ্ছে 20% কমাও, এটা হচ্ছে 0.8 রোটেটিং স্পিড। হ্যাঁ, এখন রোটেটিং স্পিড গুলা চেঞ্জ করলে এই কিউ এইচ এবং কিউ রিলেশনটা কিভাবে চেঞ্জ হয়, হ্যাঁ, এই শিফট গুলো কিভাবে হবে সেটা আমরা দেখি। কিউ, এটা অবশ্যই মনে রাখতে হবে, কিউ ইজ প্রপোর্শনাল টু এন, রোটেটিং স্পিড তুমি বাড়াচ্ছ, এটা প্রপোর্শনালি ফার্স্ট 1 ডিগ্রি প্রপোর্শনালি তোমার কিউ বাড়বে। রোটেটিং স্পিড বাড়াচ্ছ, এটা ডাবল স্কোয়ারে হেড বাড়বে, অর্থাৎ হেড ইজ মোর ডিপেন্ডেন্ট অন রোটেটিং স্পিড। ওকে, তোমার এটা যদি যতটুকু বাড়াও স্কোয়ার হিসেবে এইচ বাড়বে। ওকে, তাহলে এখন দেখো আমি এই লাইন থেকে 20% আমি বাড়াচ্ছি। হ্যাঁ, কি বাড়াচ্ছি, রোটেটিং স্পিড।
সো তোমার ধরো এটা হচ্ছে একটা নির্দিষ্ট রোটেটিং স্পিডের জন্য এইচ ভার্সেস কিউ ক্যারেক্টার। হ্যাঁ, এখন আমি এখান থেকে এখানে গেলাম 1.2 অর্থাৎ 20% বাড়িয়েছো তুমি, তাই না? বাড়ালে হেডটা কিভাবে বাড়বে? এই এতটুকু হেড বাড়লো। আর কিউ কতটুকু বাড়বে? এই এতটুকু বাড়লো। এখন কোনটা বেশি বাড়বে? এখান থেকে এখানে যে শিফট হলো, এই যে এই অংশটা, এটা বেশি হবে নাকি এটা বেশি হবে? কে বলবা? অবশ্যই এটা বেশি হবে। কেননা কারণ হচ্ছে এইচ ইজ প্রপোর্শনাল টু এন স্কোয়ার। এই যে 20% বাড়িয়েছো, এটার আবার স্কোয়ার কিন্তু পরিমাণ, এটা স্কোয়ার হবে হেডের এই যে ইনক্রিজে। আর তোমার নর্মাল 1 হবে হচ্ছে তোমার এখানে। ওকে, সো এখান থেকে দেখো এই পরিমাণটা বেশি। আমি যখন এটা প্লট করতে বলি স্টুডেন্টরা মোস্টলি এই জিনিসটা ভুল করে থাকে। তারা এখানে দুটো সমান দিয়ে দেয়, তারা আসলে বোঝে না এখানে ডেফিনেটলি দেয়ার ইজ দ্য ডিফারেন্স। কারণ কিউ ইজ প্রপোর্শনাল টু এন, অর্থাৎ কিউটা যতটুকু বাড়বে তার চেয়ে দ্বিমাত্রিক হিসেবে বাড়ার কথা। এখানে একটু ড্রয়িং এর মধ্যে একটু সমস্যা আছে, তারপরে এই পরিমাণটা কিন্তু এখান থেকে এই যে পরিমাণটা দেখতে পাচ্ছ এখান থেকে ডেফিনেটলি এটা বেশি হবে। ওকে, আবার কমাও, কমানোর পরে এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ এখানে তার ইম্প্যাক্টটা একটু হবে। ওকে, তাহলে এটা হচ্ছে ইম্প্যাক্ট অফ এন। আচ্ছা, এখন আমরা দেখছি হচ্ছে তোমার সে এখন রোটেটিং স্পিড ফিক্স করে দাও। রোটেটিং স্পিড ফিক্সড। এখন আমি ডায়ামিটার গুলো চেঞ্জ করব। ডায়ামিটার চেঞ্জ করছি, রোটেটিং স্পিড ফিক্সড রাখো, তারপর ডায়ামিটারকে চেঞ্জ করো। ওকে, আচ্ছা, এখানে হচ্ছে তোমার এই যে রিলেশন দেখলাম ডি, এবং এটাকে 10% বাড়াও আর এটাকে 10% কমাও। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে যে চেঞ্জটা হচ্ছে কিউ ইজ প্রপোর্শনাল টু ডি কিউব আর এইচ ইজ প্রপোর্শনাল টু d2। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশি চেঞ্জটা হবে। ওকে, এখানে যে চেঞ্জ হয়েছে এখান থেকে যে চেঞ্জ হয়েছে তার চেয়ে অনেক বেশি এখানে। ওকে, কিউব হয়েছে কিন্তু। আবার এখানে যে চেঞ্জ পেয়েছো, আবার এখান থেকে আবার স্কোয়ারটা কি, স্কোয়ারটা এখানে যতটুকু ছিল তার চেয়ে এই যতটুকু হয়েছে তার চেয়ে বেশি হবে এলো এখানে। ওকে, আবার তুমি দেখো কমিয়েছো, এখানে যতটুকু এই যে যতটুকু হয়েছে তার চেয়ে বেশি কমবে এখানে। ওকে, সো এটা হচ্ছে ইম্প্যাক্ট অফ এই যে ডি, ইফেক্ট অফ ডি, হাউ ডি উইল এফেক্ট দ্য নেচার। ওকে, আচ্ছা, এটা হচ্ছে কি দুইটা পাম্প সিরিজে আছে, দুইটা পাম্প। ওকে, পাম্প 1 পাম্প 2 দুইটা পাম্প যদি সিরিজে থাকে তাহলে এইচ ভার্সেস কিউ রিলেশনটা কি হবে? দুইটা পাম্প সিরিজে থাকলে এইচ ভার্সেস কিউ রিলেশন হচ্ছে তোমার এই দেখো এটা সে ফার্স্ট পাম্পের মধ্যে দিয়ে যাচ্ছে, এখানে কি কিউ সেম, এ কিউ সেট করলাম, ফার্স্ট পাম্পের মধ্যে দিয়ে যাওয়ার ফলে এতটুকু হিট ডেভেলপমেন্ট হলো। ঠিক আছে, একই ফ্লো সেকেন্ড পাম্পের মধ্যে দিয়ে যাচ্ছে, আবার সেম ইকুয়াল পরিমাণ হিট ডেভেলপ হলো। ওকে, তাহলে ফাইনালি এই কাপটা অ্যাপ্লিকেবল ফর সিঙ্গেল পাম্পের জন্য। আর এই যে আমরা এটা ড্র করেছি এটা এই দুইটা পাম্প একসাথে অপারেট যদি করে তাহলে হেড ডেভেলপমেন্টটা যেটা, হ্যাঁ, কারণ সিরিজে থাকলে ফার্স্ট পাম্প যতটুকু হেড ডেভেলপমেন্ট হবে সেকেন্ড পাম্প ততটুকু হেড ডেভেলপমেন্ট করবে। ওকে, সে এই ফ্লোতে যদি তুমি কাজ করো এই হচ্ছে এতটুকু ফার্স্ট হেড ডেভেলপমেন্ট ফার্স্ট পাম্প, এতটুকু হচ্ছে এই যে এখান থেকে এতটুকু ডিফারেন্স সেকেন্ড, আর টোটালটা হচ্ছে দুই পাম্পের জন্য। ওকে, আচ্ছা, সো আমরা এখন যদি দেখি প্যারালাল আছে দুইটা পাম্প, প্যারালাল দুটো পাম্প থাকলে হেড ডেভেলপমেন্ট সেম, তাহলে তুমি দেখো কিন্তু ডাবল হয়ে যাবে, ফ্লো রেট হচ্ছে ডাবল, তাই না? এই যে তুমি এটা দেখতে পাচ্ছ এই লাইনটা হচ্ছে সিঙ্গেল পাম্প, ধরো একটা এটা আইদার এটা অর এটা। ওকে, সো এটার জন্য হচ্ছে এই ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। ওকে, এখন যদি দুইটা পাম্প প্যারালালি কাজ করে অর্থাৎ তুমি হেড ডেভেলপমেন্ট সেম বাট দুইটা প্যারালালি কাজ করতেছে, ফ্লোটা ডাবল হয়ে যাবে, তাই না? তাহলে তুমি এই যে লাইন পাচ্ছ এই লাইনটা হচ্ছে প্রত্যেকটা ফিক্সড হেডের জন্য ডাবল হয়ে যাবে। এই হেডের জন্য সিঙ্গেল পাম্প কাজ করলে তুমি এতটুকু হেড পাচ্ছ, ডেলিভারি পাচ্ছ, ডিসচার্জ। হ্যাঁ, এখন দুইটা কাজ করলে এতটুকু পাচ্ছ ডাবল। এই যে এখান থেকে এতটুকু হচ্ছে সেকেন্ড পাম্পের, এখান থেকে এতটুকু হচ্ছে ফার্স্ট পাম্পের। ওকে, আবার তুমি সে এখানে চিন্তা করো, এখানে একটা হেড ডেভেলপ করো, এই হেডের করেসপন্ডিং এই যে কিউ এটা হচ্ছে ফার্স্ট পাম্পের জন্য, আর এইখানে পাচ্ছ এতটুকু, এখান থেকে এতটুকু সেকেন্ড পাম্প, আর এখান থেকে টোটাল হচ্ছে তোমার সেকেন্ড পাম্পের জন্য। এই হচ্ছে মোটামুটি ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য পাম্প। আচ্ছা, সো আজকে আমরা তোমাদেরকে যেটা দেখালাম এই হচ্ছে মোটামুটি থিওরি। আমরা এরপর এই যে নেক্সট স্লাইড দেখতে পাচ্ছ এটা প্রবলেম আমরা নেক্সট ক্লাসে সলভ করব। হ্যাঁ, তো আমি কয়েক মিনিট বেশি নিয়ে ফেললাম, বাট তোমাদেরকে আমি আরেকটা একটু ভিডিও দেখাবো কেভিটেশনটাকে ডেমনস্ট্রেশনের জন্য। হ্যাঁ, সো মোটামুটি স্লাইড আমার এখানে শেষ। থিওরি পাম্পের জন্য এতটুকু এনাফ। আশা করি তোমরা এগুলো একটু মনোযোগ দিয়ে ভালো করে দেখবা।
যে সকল একটু কনফিউশন হওয়ার কথা, যেগুলো কনসেপচুয়াল, ওগুলো আমি কিন্তু মোটামুটি যথেষ্ট সময় দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। ওকে, আচ্ছা আমি একটা ভিডিও স্লাইড দেখাবো এখন তোমাদেরকে। এখন এখানে আমি যেটা দেখাতে চাচ্ছি, হ্যাঁ এখন তোমরা এটা একটু দেখে নাও। And you'll see the gauge's indication go down. You'll also begin to hear cavitation take effect. We'll be able to see the bubbles form inside of here as it cavitates. একটু বলে নিচ্ছি আমি, হ্যাঁ তোমরা এই পাম্পের মধ্যে দেখতে হবে, এটা একটা লাইন, হ্যাঁ এখানে সাকশন সাইডের মধ্যে একটা লো প্রেসার ক্রিয়েট করা হচ্ছে, হ্যাঁ সাকশন সাইডের মধ্যে লো প্রেসার, অর্থাৎ যে ডিজিয়ার, হ্যাঁ যে তোমার এনপিএসএস এ যেটা ছিল যে ডিজিয়ার ভ্যালু, ওই ডিজিয়ার ভ্যালুর চেয়ে একটা লো প্রেসার ক্রিয়েট করা হচ্ছে, তাহলে ভ্যাপোরাইজেশন হবে। ভ্যাপোরাইজেশন হলে ক্যাভিটেশনের তোমার কন্ডিশনটা কেমন হয় সেটা দেখো। After it flashes the vapor and cavitates into liquid again here. So here we go, closing the valve. And watching the gauge. হ্যাঁ এই প্রেসার কমানো হচ্ছে। Go down. Minus 10 inches of mercury. Minus 12. প্রেসার কমছে। You can start to hear flashing occur there. 16. More noise. Minus 18. Minus 20. You start to hear that sound that sounds almost like rocks going through the pipe. There's no debris, there's no solid material through here. That solid sounding sound is really the collapsing of the vapor bubbles. এই যে সাউন্ডটা, হ্যাঁ বলেছি না নয়েজ হবে, ভাইব্রেশন হবে, হ্যাঁ এই যে সাউন্ড মেইনলি কেন সাউন্ডটা হচ্ছে তোমার ব্যাপর তৈরি হচ্ছে, ব্যাপরগুলো ফ্লো হচ্ছে, আবার সেগুলো কোলাপস করছে, হ্যাঁ এই যে সাউন্ড তৈরি করা, এবং এর মধ্যে দিয়ে একটা ওয়েভ শক হবে, শক ওয়েভ হবে, যেটা ভেরি ডেঞ্জারাস। যদি এটা পাইপের মধ্যে দিয়ে হয়, পাইপের মধ্যে দিয়ে মেকানিক্যাল ড্যামেজ হবে, যদি ইম্পেলারের মধ্যে হয়, ইম্পেলারের মধ্যে মেকানিক্যাল ড্যামেজ হবে। ওকে, একটু They go back to the liquid form. You can really hear it now. You can see it occur inside of here. It's a very pronounced action and noise. As the water goes through the valve, it reduces pressure going through the restricted valve. Its pressure drops below the vapor point of the water at this temperature. It's liquid, and that's where you get the cavitation effect. আচ্ছা তোমরা এইগুলা দাও, অ্যাটেন্ডেন্স গুলো দাও। ওকে, এই হচ্ছে পাম্পের থিওরি। তো মোটামুটি যা যা দরকার আমি এভরিথিং কভার করেছি। স্টিল তো অনেক কিছু নিয়ে আসা যায়, আমাদের ঠিক সেইভাবে সময় আসলে সময়টা আমরা অ্যাকোমোডেট করতে পারবো না বা এফোর্ড করতে পারবো না। তো যতটুকু যেগুলো বলা হয়েছে এগুলো ভেরি ফান্ডামেন্টাল বেসিক, এবং পাম্প অপারেশন সিলেকশন অপারেশনের জন্য তোমার যা যে ফাউন্ডেশন বেসিক কনসেপ্ট দরকার সেগুলো আমরা কভার করেছি স্টিল। আচ্ছা আমরা 1-2 মিনিট একটু আলোচনা করব, যদি কোনো কোশ্চেন থাকে তোমরা প্লিজ বলো যেটা বোঝো নাই। কোঅপারেট করো, পার্টিসিপেট করো। বুঝতে পারো নাই এমন কিছু থাকলে বলো, আমি এখনই এটাকে এক্সপ্লেন করে দিই। কোনো কোশ্চেন? আচ্ছা যদি না থাকে তাহলে আমি